আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় সচল করতে কয়েক বছর সময় প্রয়োজন হবে। আর এই কথা আমি বলছি না, গতকালকেই মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগনের মিসাইল ডিফেন্স এজেন্সির পরিচালক জেনারেল স্থিত কাউন্সি একটি সংসদীয় শুনানিতে বলেন, ইন্টারসেপ বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ আগের অবস্থায় ফিরিয়ে নিতে বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সময় লাগবে। ৬ সপ্তাহ ব্যাপী এই সংঘাত চলাকালীন ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্ররা হাজার হাজার ইন্টারসেপ অলরেডি ব্যবহার করে ফেলেছেন, আর সেগুলো রাতারাতি তৈরি করা সম্ভব নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্কস রুশের বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম ১৬ দিনেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো প্রায় ৪,২০০টি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করেছে। সংস্থাটি তাদের তথ্যে আরও জানিয়েছে, মার্চের শেষ সপ্তাহ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম, ইসরায়েলের অ্যারো এবং ডেভিড স্লিং এবং উপসাগরীয় দেশগুলোর মোতায়েনকৃত যে প্যাট্রিয়ট ব্যাটারিগুলো রয়েছে তার মজুদ প্রায় ফুরিয়ে এসেছিল। দেখুন, আমেরিকার তৈরি এই ইন্টারসেপ্টগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো তৈরি করতে দীর্ঘ সময় লাগে। যেমন থার্ড প্রস্তুতকারক কোম্পানি লকহিড মার্টিন বছরে মাত্র ১০০টিরও কম ইন্টারসেপ্ট তৈরি করতে পারে, যার প্রতিটির মূল্য $১৫ মিলিয়ন। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের জন্য একমাত্র এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই কিন্তু প্রধান কার্যকর অস্ত্র হিসাবে বিবেচিত, যেখানে প্রতি মাসে বর্তমানে ইরান অন্তত ২০০ থেকে ৩০০ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। সেখানে বছরে ১০০টির ইন্টারসেপ্ট তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র, এবং ইরানের একটি ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র কয়েক লক্ষ ডলার, আর তা প্রতিহত করার জন্য থার্ড ক্ষেপণাস্ত্রের যে ইন্টারসেপ্ট রয়েছে তার মূল্য $১৫ মিলিয়ন। দেখুন, আমেরিকার প্রতিরক্ষামূলক ব্যবস্থার পাশাপাশি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা প্রচুর আক্রমণে অস্ত্র ব্যবহার করেছে। রুশের তথ্য মতে যুদ্ধের প্রথম ১৬ দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান বাহিনী প্রায় ৭,১১০টির বেশি বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং বোমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের প্রথম ৪ সপ্তাহে মার্কিন নৌবাহিনী অন্তত ৮৫০টির বেশি টামাহক মিসাইল ইরানের বিরুদ্ধে নিক্ষেপ করেছে। সংঘাতের শুরুর সপ্তাহগুলোতে মোট ২,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দেখুন, শুধুমাত্র বিপুল পরিমাণের অস্ত্র প্রয়োগ নয়, এর সঙ্গে সঙ্গে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল হিসাবে প্রমাণিত হচ্ছে। কারণ ৬ সপ্তাহের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে ১০,০০০ কোটি ডলার বা $১০০ বিলিয়ন বেশি খরচ হয়ে গেছে। হোয়াইট হাউস এখন পর্যন্ত যুদ্ধের সঠিক ব্যয় হিসাব প্রকাশ না করলেও পেন্টাগন জানিয়েছে যে শুধুমাত্র প্রথম সপ্তাহেই ইরানের বিরুদ্ধে খরচের পরিমাণ প্রায় $১১ বিলিয়ন ছাড়িয়ে গেছে। দেখুন, পরিস্থিতি এখানেই কিন্তু শেষ নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেস ফুরিয়ে যাওয়া গোলা বারুদ এবং যুদ্ধের অন্যান্য খরচ মেটাতে অতিরিক্ত $২০০ বিলিয়ন জরুরি তহবিল আবেদন করেছেন, যা ২০২৬ সালে পেন্টাগনের যে মোট বাজেট রয়েছে তার ১/৫ সমান। দেখুন, ইরানের বিরুদ্ধে ৬ সপ্তাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল জটিল প্রক্রিয়াই নয়, সাথে সাথে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় ধাক্কা দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র কয়েকটি সামরিক সংঘাত করেছে, সামরিক মিশন পরিচালনা করেছে। তবে ইরান যেইভাবে প্রতিদ্বন্দ্বী করেছে এবং যেইভাবে জবাব দিয়েছে, এই ধরনের বড় ধাক্কা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ৭০ থেকে ৭২ বছরে আর কখনোই পায়নি। দেখুন, ইরানের কিছু সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের কৌশলগত অবস্থান অটুট রয়েছে। তার আঞ্চলিক মিত্রগুলো সক্রিয় রয়েছে এবং তেহরান পরাজিত প্রতিপক্ষ নয়, বরঞ্চ শক্তিশালী আলোচনাকারী একটি শক্তি হিসাবে উঠে এসেছে। এটি দীর্ঘদিনের আমেরিকান হস্তক্ষেপমূলক যে আধিপত্যের সীমাবদ্ধতা রয়েছে তাকে কিন্তু তুলে ধরছে।
দেখুন, চীন এবং রাশিয়া এই দুইটি দেশ ব্যতীত যুক্তরাষ্ট্রের জন্য কোনো দেশ হুমকি হতে পারে সেটা কখনোই যুক্তরাষ্ট্রের সামরিক স্ট্র্যাটেজিতেই ছিল না। বিশেষ করে রাশিয়াকেও কিন্তু একটা সময় তারা হুমকি হিসাবে বিবেচনা করত না, শুধুমাত্র চীনকে বিবেচনা করত। এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের যে প্রযুক্তিগত আধিপত্য ছিল সামরিক শক্তির, তা নজিরবিহীন। তাদের রাডারগুলো ৫,০০০ কিলোমিটার দূর থেকেই যে কোনো টার্গেটকে শনাক্ত করে যে কোনো প্রতিক্রিয়া নিতে পারত। যেখানে ইরানের সাধারণ $৫০,০০০ ড্রোন সেই $১ বিলিয়ন এপিবিএন যে লং রেঞ্জের থার্ড রাডার রয়েছে সেগুলো ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো ছিল শক্তির প্রতীক, সেই ঘাঁটিগুলো এখন খালি। ইরাকের ভেতর দীর্ঘ প্রায় ২২ বছরের মিশন শেষ করে ইরাক থেকে সকল সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির ভেতর গ্রিন জোন হিসাবে খ্যাত যুক্তরাষ্ট্রের যে বিশাল শক্তিশালী সাম্রাজ্য ছিল, সেখানেও অবশিষ্ট কোনো কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র রাখেনি। ২০১৫ সাল থেকে সিরিয়ার ভেতর শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করে আসছে যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে বহু আপত্তি থাকলেও কোনোভাবে সিরিয়া থেকে তারা নিজেদের সৈন্য সরায়নি। তবে ইরানের সঙ্গে এই যুদ্ধের পরই গতকালকে তার সকল সৈন্য সিরিয়া থেকে তারা প্রত্যাহার করেছে। মানে বলতে পারেন এটি সিরিয়ার জন্য মুক্তির একটি বার্তা এনে দিয়েছে। এছাড়াও আঞ্চলিকভাবে একে একে এই শক্তিশালী স্থাপনাগুলো ছাড়ার পর মিত্রগুলোও কিন্তু অনেকটা তৃতীয় শক্তির পক্ষের দিকে ধাবিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স রিসেন্টলি চীন সফর করেছেন এবং চীনের সঙ্গে সামরিক শক্তি এবং সামরিক সম্পর্ক বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছেন, যেটিও যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য একটি বড় সংকট। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট উপযুক্ত মজুদে আর নেই, যেটা কভার করতে আরও কয়েক বছর সময় লাগবে। $২০০ বিলিয়ন অতিরিক্ত চাওয়া হয়েছে, যে অর্থ এখনও ছাড় দেওয়া হয়নি। মিত্র দেশগুলো সরাসরি অংশগ্রহণ করবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। ঠিক এমতো অবস্থায় ইস্পাহানের ভেতর যুক্তরাষ্ট্র পাইলট উদ্ধারের যে মিশন পরিচালনা করেছিল এবং তার যে ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে এসেছে, তাও কিন্তু জটিল চিন্তার বিষয় করছে যে ১০,০০০ সেনা সদস্য উপকূলে মোতায়েন করার পরও ইরানের বিরুদ্ধে যে কোনো পদাতিক হামলা যুক্তরাষ্ট্রের জন্য আসলে কত বড় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। দেখুন, যখন কোনো পদাতিক হামলা করা হয়, হাজার হাজার সেনা সদস্য অংশগ্রহণ করেন, এর সাথে সাথে শত শত ট্যাঙ্ক, ইকুইপমেন্ট এবং লজিস্টিক সাপোর্ট যুক্ত হয়। সেখানে পদাতিক হামলায় যে কোনো ধরনের সংঘর্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি থাকে। সুতরাং ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপে যুদ্ধ শুরু করা বা বড় মিশন পরিচালনা করা আরেকটি জটিল বিষয়, এবং নিশ্চিতভাবেই দ্বিতীয় ধাপের যে কোনো বড় পদক্ষেপ এই যুদ্ধ পরিস্থিতিকে আরও লং টার্মে এটিকে টেনে নিয়ে যাবে, যেটি আঞ্চলিক মিত্রের যে আস্থা রয়েছে, নিরাপত্তা প্রদানের যে গ্যারান্টি রয়েছে, সেটা যুক্তরাষ্ট্রকে আরও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নিয়ে যাবে। প্রশ্ন কিন্তু এখানে এটাই আসছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে যেই যুক্তরাজ্য পুরো পৃথিবীতে আধিপত্য বিরাজ করত এবং তাদের উপনিবেশ পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, এই ভারতীয় উপমহাদেশও ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা খাওয়ার পর তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে স্বাধীন করে দেয় এবং সেখান থেকে চলে আসে। ইরানের সঙ্গে নতুন এই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র এখন কি তার পৃথিবীব্যাপী যে ঘাঁটিগুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেগুলো অনেকটাই চাপিয়ে আনবে, সেগুলো থেকে সরে গিয়ে তারা নিজেদের শক্তি বৃদ্ধি এবং নিজেদের ভূখণ্ডকে নিরাপত্তার জন্য জোর দেবে? দেখার বিষয় যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।